আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সাথে আছি আমি সালিয়া পারভিন সাথী। বিক্ষোভের মুখে বাংলাদেশ ব্যাংক থেকে পদত্যাগ করেছেন ডেপুটি গভর্নর ও উপদেষ্টারা। ব্যাংক খাতে অনিয়ম, লুটপাট, অনৈতিক সুবিধা প্রদান ও নানা অনিয়মে সহযোগিতা করার দায়ে বিক্ষোভের মুখে তারা বাংলাদেশ ব্যাংক ছাড়েন। আন্দোলনরত কর্মকর্তারা জানান, সকাল 10:30টার দিকে তারা প্রথমে আন্দোলন শুরু করেন। এরপর বাংলাদেশ ব্যাংকের গভর্নর বিল্ডিংয়ের 4র্থ তলায় কর্মকর্তারা ভুয়া ভুয়া বলে স্লোগান দিয়ে অবস্থান নেন। এ সময় কার্যালয় থেকে বের হয়ে যান 3 ডেপুটি গভর্নর নুরুন নাহার, খোরশেদ আলম, ডক্টর হাবিবুর রহমান ও চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কয়েকজন উপদেষ্টা। অপর ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান চাকরি থেকে রিজাইন করলেও বাংলাদেশ ব্যাংকে আটকে আছেন। আন্দোলনরত কর্মকর্তারা 30 তলা ভবনের নিচে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। চৌধুরী আবদুল্লাহ আল মামুনের চুক্তি বাতিল করে পুলিশের নতুন মহাপরিদর্শক করা হয়েছে মোহাম্মদ মইনুল ইসলামকে। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নতুন আইজিপি নিয়োগের এই প্রজ্ঞাপন জারি করা হয়। তিনি ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়া পুলিশের আরও 4 ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সদর দপ্তরে সংযুক্ত অতিরিক্ত আইজিপি AKM শহীদুর রহমানকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের মহাপরিচালক হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া সিআইডির উপ পুলিশ মহাপরিদর্শক ডিআইজি মোহাম্মদ মাইনুল হাসানকে ডিএমপি কমিশনার, র্যাব মহাপরিচালক ব্যারিস্টার মোহাম্মদ হারুনুর রশিদকে অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশ সদর দপ্তরে, ডিএমপি কমিশনার ও অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমানকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। এদিকে পুলিশ কোনো কর্মবিরতিতে নাই, দ্রুতই স্ব কর্মস্থলে যোগ দেবেন বলে জানিয়েছেন পুলিশ অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি আব্দুল্লাহ হেল বাকি। দুপুরে পল্টনে পুলিশ অ্যাসোসিয়েশন কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি জানান, পুলিশের কর্মবিরতিতে যাওয়ার কোনো সুযোগ নেই। চলমান অস্থিরতাকে কাজে লাগিয়ে দলবাজ একটি পক্ষ বিভ্রান্তি ছড়াচ্ছে। পুলিশের নেতৃত্বে আসা বর্তমান কর্মকর্তাদের প্রতি তাদের পূর্ণ আস্থা আছে। বিগত সময়ে ঊর্ধ্বতনরা পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করে জাতির মধ্যে বিভাজন তৈরি করা হয়েছে, যার প্রত্যক্ষ ভুক্তভোগী এখন খোদ পুলিশ সদস্যরাই। পুলিশ পরিদর্শক মোহাম্মদ আব্দুল্লাহ হেল বাকিকে সভাপতি এবং পুলিশ পরিদর্শক মোহাম্মদ দাউদ হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। বর্তমান সমিতির যোগ্য নেতৃত্বে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সকল কার্যক্রম এখন থেকে পরিচালিত হবে। দেশ ও জনগণের জানমাল রক্ষার স্বার্থে পুলিশ সদা কর্তব্যরত। আমরা এখনো দায়িত্বজ্ঞান বর্জিত কাজ সম্পূর্ণভাবে বেআইনি ও ভিত্তিহীন মর্মে ঘোষণা করছি। অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করলেন AM আমিন উদ্দিন। ব্যক্তিগত অসুবিধার কারণ দেখিয়ে আজ দুপুরে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। পদত্যাগপত্রে তিনি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে লিখেন, নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের চেষ্টা করেছেন। 2020 সালের 8 অক্টোবর AM আমিন উদ্দিন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি আমিন উদ্দিন 2 মেয়াদে সমিতির সম্পাদক পদেও ছিলেন। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা আমিন উদ্দিন জন্মগ্রহণ করেন। শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে ছেড়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে লাখো জনতা রাস্তায় নেমে উল্লাস করে। এ সময় সৃষ্ট ময়লা আবর্জনা নিজ হাতে পরিষ্কার করতে মাঠে নেমেছে শিক্ষার্থীরা। এছাড়া ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়ায় সড়কে যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণেও কাজ করছে শিক্ষার্থীরা। এদিকে সড়কে গণপরিবহন চলাচল শুরু হয়েছে। ঢাকার গাবতলী, সায়দাবাদ ও মহাখালী বাস টার্মিনাল থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায় দূরপাল্লার বাস। সব অফিস খুলে যাওয়ায় কর্মস্থলে যেতে সাধারণ মানুষের ভিড় দেখা যায়। গতকাল খুলে দেওয়া হয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। না, এই কদিন তো রিক্সা চালাতে পারি না, রোডেই বাইরে পারিনি, রোডে লোকই ছিল না, যে নিজে যে খরচ করুম এই টাকাও ছিল না। আর এখন রোডে বাইরে মানুষজন আছে, এখন খেপ মেরে আবার ইয়ে হয়েছে। আসলে কথা হলো 71 আমরা দেখিনি, 71-এ মানুষ কতটা খুশি হয়েছিল, কিন্তু আমরা এখন পুরোপুরি 71 থেকে অনেক বেশি স্বাধীন। কোথাও কোনো সমস্যা নাই, মনের থেকে অনেক শান্তি। অ্যাকচুয়ালি হচ্ছে আমার পাশের বাচ্চা এক ভাই ছিল, উনি নিয়ে আসছে, তো আসতে ইতস্তত করতেছিল, বলে যেত তুমি দিয়ে এসো যে, তো আমি আমার নিজ দায়িত্বে নিয়ে আসলাম। আমরা অবশ্যই আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ এমন একটা বাংলাদেশ চাচ্ছি যেখানে আমরা
এখন যেমন হচ্ছে যে দল মত বা ধর্ম নির্বিশেষে আমরা চাচ্ছি একটা সেফ বাংলাদেশ। এদিকে দেশের বিভিন্ন জেলায় পরিষ্কার পরিচ্ছন্নতা ও সড়কে শৃঙ্খলা রক্ষায় কাজ করছেন শিক্ষার্থীরা। চট্টগ্রামে শহরে মোড়ে মোড়ে যান চলাচল নিয়ন্ত্রণ করছেন শিক্ষার্থীরা। কেউ রাস্তা ফুটপাতে করছেন ময়লা পরিষ্কার। ময়মনসিংহে সাধারণ মানুষের ভোগান্তি দূর করতে আনসার সদস্যদের পাশাপাশি কাজ করছে স্বেচ্ছাসেবক শিক্ষার্থীরা। যান চলাচলে শৃঙ্খলা রক্ষায় সিরাজগঞ্জে দায়িত্ব পালন করছেন রোভার স্কাউটের শিক্ষার্থীরা। একই সঙ্গে গেল কয়েকদিনের সংঘর্ষে শহরের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করছেন। লক্ষ্মীপুর শহরের বিভিন্ন পয়েন্ট পরিষ্কার করার পাশাপাশি শিক্ষার্থীরা জনসাধারণকে সচেতন করতে মাইকিং করছেন। ঝালকাঠিতে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন শতাধিক শিক্ষার্থী। একই সঙ্গে বিভিন্ন এলাকায় মন্দির সহ সংখ্যালঘুদের ঘরবাড়ি পাহারা দিচ্ছেন স্বেচ্ছাসেবকরা। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুস্তাফিজ রকি। রকি, আমরা দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা ট্রাফিক ব্যবস্থাপনায় কাজ করছে এবং বিভিন্ন জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নতা কাজও করছে তারা। আসলে তাদের আর কি কর্মপরিকল্পনা আছে আর বা তারা আর কি করবে, এ বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে আমাদের সামনে তুলে ধরবেন? সাথী, আজকে একেবারে একটি নতুন বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি, কারণ সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে সড়কে শৃঙ্খলা ফেরাতে তারা কাজ করছেন এবং সেনাবাহিনী সহ আমরা দেখেছি আনসার যারা সদস্যরা রয়েছেন তাদেরকে কিন্তু সহযোগিতা করছে। এখন কিন্তু দুপুর, আপনারা জানেন যে প্রখর রোদ, এই রোদকে উপেক্ষা করে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু ছাতা মাথায় রেখে এবং হাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি লাঠি নিয়ে তারা কিন্তু সড়কে যে শৃঙ্খলা সেটি ফেরাতে কাজ করছেন। এমনভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সকাল 8টা থেকে এখন পর্যন্ত তারা কিন্তু এই সড়কে রয়েছে এবং সড়কে কিন্তু তারা কাজ করে যাচ্ছেন এবং তাদের একটি উদ্দেশ্য, সেটি হচ্ছে যে সড়ক সহ সারা বাংলাদেশে যেন শৃঙ্খলা ফিরে আসে। এই লক্ষ্যণেই কিন্তু তারা আসলে আজকে সড়কে রয়েছেন এবং রাজশাহীর প্রায় আমরা 15টি পয়েন্টে আমরা দেখেছি যে সাধারণ শিক্ষার্থীরা তারা নিজ উদ্যোগে নিজ পরিশ্রমে তারা কিন্তু আসলে এই সড়কগুলোতে অবস্থান নিয়েছেন এবং তারা কাজ করে যাচ্ছেন এবং আমরা দেখেছি যে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই শিক্ষার্থীদেরকে তারা আসলে সহায়তা করছে এবং সড়কে যে সমস্ত অন্যান্য যানবাহন যারা চালক রয়েছেন বা সাধারণ যারা যাত্রী রয়েছেন প্রত্যেককে সচেতনতা করছেন যেন সবাই যেন এই সড়কের আইনগুলো মেনে চলেন এবং শৃঙ্খলা যেন সড়কে থাকে। এছাড়াও আপনি জানেন যে গত কয়েকদিনে কিন্তু সহিংসতা ঘটেছে, সেই সহিংসতায় কিন্তু বেশ কিছু ধ্বংসযজ্ঞ রয়েছে, সেগুলো কিন্তু তারা আসলে মাঠে রয়েছে এবং তারা পরিষ্কার পরিচ্ছন্ন করছেন এবং সেনাবাহিনীর সদস্যদেরকেও দেখেছি যে তারা একেবারে শিক্ষার্থীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তারা মাঠে রয়েছেন, মাঠে রয়ে তারা কাজ করছেন এবং আপনি জানেন যে আজকে কিন্তু অফিস আদালত ব্যাংক বীমা প্রতিষ্ঠান প্রত্যেকটি জায়গায় খোলা রয়েছে এবং আজকে সড়কে অন্যান্য যে চিত্রটি আমরা দেখছিলাম যে কিছুদিন আগে একেবারেই ফাঁকা ছিল, এখন কিন্তু সড়কে সাধারণ মানুষের উপস্থিতি এবং যানবাহনের উপস্থিতি একেবারেই সরব রয়েছেন এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি ট্রাফিক সিগন্যালে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে শিক্ষার্থীদের যে সারা আজকে শৃঙ্খলা ফেরানোর সেটিতে তারা আজকে সাড়া দিচ্ছেন এবং আজকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুপুরের তারা যে খাবারটি তারা কিন্তু রাস্তায় দাঁড়িয়ে থেকে খাচ্ছেন এবং তারা যে পিছপা কিন্তু হচ্ছেন না, তাদের যে দায়িত্ব এবং তারা বলছেন যে বাংলাদেশে তারা নতুন একটি দেশের যে স্বপ্ন সেটি তারা বুনতে চান, সেটি হচ্ছে যে বৈষম্য বাংলাদেশে থাকবে না, শৃঙ্খলা থাকবে, জবাবদিহিতা থাকবে, সুশাসন থাকবে, সাধারণ মানুষ বাকস্বাধীনতা থাকবে এবং এইটি আসলে তারা এখান থেকে এই বার্তাটি আসলে ছড়িয়ে দিতে চায় এবং আমরা যেটি আসলে দেখছি সাধারণ শিক্ষার্থীদের মধ্যে চোখে মুখে এক ধরনের যে উচ্ছ্বাস নতুন বাংলাদেশের সেটি কিন্তু আমরা স্পষ্টভাবে লক্ষ্য করছি এবং সাধারণ শিক্ষার্থীরা বলছেন যে তারা কিন্তু আসলে তাদের যে দায়িত্বটি রয়েছে তারা পালন করে যাবেন এবং সাধারণ মানুষকেও বলছেন এই বাংলাদেশ গড়তে তাদের আসলে সহায়তা দরকার এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আপনাদের সাথে থাকুন। পরবর্তী সংবাদে আমরা শিক্ষার্থীদের নানা কর্মসূচি নিয়ে আবারও চলে আসব। কয়েকদিন দেশ জুড়ে চলা সংঘাতে থমকে গেছে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। বন্ধ ছিল সব ধরনের পরীক্ষা, ক্লাস কার্যক্রম, তবে খুলতে শুরু করেছে দেশের স্কুল কলেজ। সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR বিজ্ঞপ্তি দেওয়ার পর মঙ্গলবার সারা দেশে খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান। তবে দ্বিতীয় দিনেও শিক্ষার্থীদের উপস্থিতি হাতে গোনা। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা বলছেন আগে রাষ্ট্র সংস্কারে কাজ করবে তারা, এরপর শুরু হবে একাডেমিক কার্যক্রম। স্কুল খুলে
কাছে ভালো লাগতেছে, আবার অনেক মানুষ মারা গিয়েছে, এতেও খারাপ লাগতেছে আমাদের। এতদিন আমরা বের হতে পারিনি, আমাদের ভয় ভয় লাগছে, বাট আজকে আমাদের মানে আনন্দ লাগতেছে। দাবি মানা হয়েছে, দাবির পক্ষে ছিলাম, কিন্তু এই যে বিভিন্ন ভাঙচুর, রাস্তাঘাটে সমস্যা করে, এটা তো আমরা চাইনি। তো এর জন্য আমরা আসছি আমাদের আজকে ক্যাম্পাস পরিষ্কার করতে। হচ্ছে আপু দায়িত্ব আমাদের, যখন দেশ থেকে সবাইকে ভাগানো হয়েছে, তো আমরাই তো প্রোটেস্ট করেছি। খুলে দেওয়া হয়েছে সব তৈরি পোশাক কারখানা, সকাল থেকে কাজে যোগ দেন শ্রমিকরা। এর আগে মঙ্গলবার তৈরি পোশাক রফতানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমই জরুরি বোর্ড সভায় কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে অসহযোগ কর্মসূচির মধ্যে ব্যাপক সহিংসতার পর গত 4 আগস্ট দেশের সব কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বিজিএমইএ। প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগের পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় আবারও কারখানা খোলার সিদ্ধান্ত হলো। কারখানা কার্যক্রম শুরুর বিষয়ে জানাতে গাজীপুরে কালিয়াকৈর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন বিপ্লব। জানাবেন যে পোশাক সহ বিভিন্ন কলকারখানার কার্যক্রম শুরুর বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? জি সাথী, আপনি যেমনটি জানেন যে বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের কারণে কিন্তু এই শিল্প কলকারখানা বন্ধ ছিল, যার ফলে কিন্তু এই সারা দেশের যে আন্দোলন, সেই আন্দোলনের কারণেই কিন্তু এই শিল্প কারখানা বন্ধ ছিল। যে গতকালকে বিজিএম এর পক্ষ থেকে কিন্তু বাংলাদেশের সকল শিল্প কলকারখানা খুলে দেওয়া হয়েছে, যার ফলে সকাল থেকে গাজীপুরের কালিয়াকৈরে সকল শিল্প কারখানা খুলে দেওয়া হয়েছে। আমি সকালে দেখেছি যে সকাল থেকেই তারা কিন্তু যার যার প্রতিষ্ঠানে কাজে যোগ দিয়েছেন এবং কাজ করছেন। তবে শ্রমিকদের সাথে আমি কথা বলেছি, তারা বলেছেন যে কারখানার যে কর্তৃপক্ষ রয়েছে তাদের নিরাপত্তার কারণে কিন্তু তাদের এখন অনেকটা আতঙ্ক কেটে গেছে। তারা নির্ভয়ে কিন্তু তারা এই শিল্প কলকারখানাতে তারা কাজে যোগ দিয়েছেন এবং কাজ করছেন। তো আমি বলে রাখি যে গাজীপুর একটি শিল্প অধ্যুষিত এলাকা, এখানে কিন্তু প্রায় 300 শতাধিকের মতো শিল্প কলকারখানা রয়েছে। এই শিল্প কলকারখানার কিন্তু প্রায় লাখ লাখ শ্রমিক রয়েছে, আর এই শ্রমিকের একমাত্র আয় উপার্জন রয়েছে এই শিল্প কলকারখানা, যার ফলে তারা বলছেন যে আসলে দেশের সকল কিছু কাটিয়ে নিলেই ভালো। তারা যেন কোনো বিশৃঙ্খলা চায় না, তারা চায় সুষ্ঠু এবং শান্তি এবং পরিবেশের দিয়ে তারা যেন কাজ করতে পারে। তবে কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে এই কারখানা বন্ধের কারণে তাদের কিন্তু অনেক টাকায় ক্ষতি হয়ে গেছে। জি সাথী, এই ছিল শিল্প কলকারখানার সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। বিএনপির সমাবেশ ঘিরে দলের নেতা কর্মীর পদচারণায় মুখর রাজধানী নয়াপল্টন এলাকা। সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুর 2টায় নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। হত্যা নির্যাতনকারীদের বিচার ও মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছেন দলের নেতাকর্মীরা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছাড়াও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষ নেতারাও সমাবেশে বক্তব্য দেবেন। বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতারা এখনও ছোট ছোট মিছিল নিয়ে যোগ দিচ্ছে সমাবেশ স্থলে। অবৈধভাবে নির্বাচিত এই খুনি শেখ হাসিনা সরকার এই দেশ থেকে বিতাড়িত হতে বাধ্য হয়েছেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে। যেসব পুলিশ কর্মকর্তা এই আমাদের সাধারণ ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছে, যাদের নির্দেশে হত্যা করেছে, তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে তাদের বিচার দাবি জানাচ্ছি। দর্শক, এই মুহূর্তে পল্টন দলীয় কার্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ রহমান। জাহিদ, সমাবেশ ঘিরে নেতাকর্মীদের উৎসাহ উদ্দীপনা কেমন দেখতে পাচ্ছেন? নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আমি যেখানে আছি সমাবেশ স্থলে, ইতিমধ্যে এখানে সাধারণ যারা তারা রয়েছেন দলীয় নেতাকর্মী সহ সর্বস্তরের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ইতিমধ্যেই পল্টন কার্যালয়কে ঘিরে এদিকে কাকরাইল মোড় এবং এদিকে ফকিরাপুর নটরডেম কলেজ পার হয়ে যারা এসেছেন সমর্থকরা তারা জড়ো হয়েছেন। আমি যদি আপনাকে দেখাতে চাই, আপনারা দেখতে পাচ্ছেন আমার ঠিক এই পাশটায় যে
সাধারণ মানুষ তারা যারা রয়েছেন, বিশেষ করে বিএনপি সমর্থিত যারা রয়েছেন এবং বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী রয়েছেন, তারা এখানে উপস্থিত হয়েছেন এই সমাবেশ স্থলে। এবং এই সমাবেশকে কেন্দ্র করে ইতিমধ্যেই তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং এখানে যারা শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ রয়েছেন তারাও ইতিমধ্যে এসে মঞ্চে উপস্থিত হয়েছেন। এবং আমি একটি কথা আপনাদেরকে বলতে চাই, সেটি হচ্ছে যে এই যে সমাবেশ স্থলে যারা রয়েছেন সেখানে এসেছেন এবং বিভিন্ন নেতাকর্মীরা যে এখানে উপস্থিত হচ্ছেন, সেই নেতাকর্মীদের এখানে যে দাবি সেটা হচ্ছে যারা নির্যাতনের শিকার হয়েছেন সেই নির্যাতন নিপীড়নের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো যদি আমরা একটু, তারা যে দাবি জানিয়েছেন যে সেটি হচ্ছে যে তাদেরকে অবশ্যই সেই নিপীড়নে যে যারা জড়িত ছিলেন তাদের প্রত্যেককে বিচার করতে হবে। আমরা এখন মোয়াজ্জেম হোসেন আলাল যিনি বিএনপির উপদেষ্টা তার সাথে একটু কথা বলবো। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, আজকে সমাবেশে আসলে মানুষের দাবিটা কি হবে? মানুষের দাবিটা হচ্ছে একটাই, যে একটা বিশাল মুক্তিযুদ্ধের মধ্যে যে গণতন্ত্র এবং মানবাধিকারটা ফেরত পাওয়া গেল, এইটা নষ্ট করার চক্রান্ত যারা করছে তাদেরকে সম্মিলিতভাবে রুখে দাঁড়াতে হবে। যারা আজকে দখল বেদখলে মেতেছে, যারা লুটপাট করছে, এরা এই গণতন্ত্রের শত্রু, এই মানবতার শত্রু। এদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, আপনারা থামেন, না হলে জনতার আদালতে আপনাদের বিচার করা হবে। আমরা শুনছিলাম যে আসলে এই যে দেশজুড়ে যে ধরনের চক্রান্ত চলছে সেটা থেকে আসলে মূলত গণতন্ত্র ফিরিয়ে আনা, সেই ফিরিয়ে আনার লক্ষ্যেই মানুষের যে আজকে এখানে যে নেতাকর্মী জড়ো হয়েছেন বিএনপি তাদের সমাবেশ থেকে হবেন এবং এখানে যারা বক্তব্য রাখবেন আমরা হয়তো সেটিও জানতে পারবো আসলে তারা কোন ধরনের দিক নির্দেশনা এবং বক্তব্য দেন এবং আসলে সমাবেশ থেকে আসলে কোন দাবিটি আসলে উঠে আসে। এবং সেই অপেক্ষায় কিন্তু আসলে এখানে বিএনপি নেতাকর্মী যারা উপস্থিত রয়েছেন সারা অপেক্ষা করছেন। এবং আমি যদি দেখাতে চাই, এখানেও দেখতে পাবেন যে ঠিক আমার যে ডান পাশটায় রয়েছে যেখানে মানুষ রয়েছেন স্লোগান দিচ্ছেন, তারা ব্যানার নিয়ে, ফেস্টুন নিয়ে আপনি দেখতে পাচ্ছেন যে তাদের যে দলীয় ব্যানার, দলীয় পতাকা রয়েছে সেটি এবং জাতীয় পতাকা সহ এখানে হচ্ছেন। এবং একটু পরপরই দেখছি আমরা যে বিভিন্ন ওয়ার্ড থানা রয়েছে ঢাকা মহানগরের উত্তর এবং দক্ষিণের, এছাড়াও আশেপাশে জেলাগুলো যারা রয়েছেন তারাও এই সমাবেশস্থলে আসতে শুরু করছেন। এবং প্রত্যেকেরই আমরা দেখেছি যে স্বতঃস্ফূর্তভাবে যে আজকে যে এখানে লোকারণ্য হয়ে গেছে বিএনপি নেতাকর্মীদের, সেই আসলে যে এই যে উপস্থিতি, সেই উপস্থিতিগুলো আসলে এখানে পরবর্তীতে কী ধরনের দিক নির্দেশনা হবে এবং কী ধরনের বিষয়গুলো ফুটে আসবে সেটি আসলে এখন পর্যন্ত আমরা যেটি দেখতে পাবো। হয়তো কিছুক্ষণ পরে এখানে সমাবেশ যেটি আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা সেটি শুরু হবে দুপুর 2টা নাগাদ। এবং আপনারা জানেন যে এখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বক্তব্য রাখবেন, বিএনপি স্থায়ী কমিটির সদস্যরা এবং বিএনপি মহাসচিব সহ এখানে বক্তব্য রাখবেন। এবং এই যে মানুষের যে বক্তব্য রাখার যে বক্তব্য শুনতে যারা এখানে এসেছেন এবং দিক নির্দেশনা শুনতে এসেছেন, বিশেষ করে আগামী গণতন্ত্র ও প্রতিষ্ঠায় কী ধরনের ভূমিকা রাখবে নেতাকর্মীরা, সেটি আসলে এখানে সবাই অপেক্ষা করছেন যে কী ধরনের দিক নির্দেশনা আসে। সাথী, ধন্যবাদ। পাসপোর্ট হাতে পেলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এর আগে গতকাল মঙ্গলবার দুপুরে দ্রুত গতিতে তার পাসপোর্ট নবায়নের সব প্রক্রিয়া সম্পন্ন হয়। পরে চিকিৎসাধীন বিএনপি নেত্রীর পক্ষে তার প্রতিনিধির কাছে নবায়নকৃত মেশিন রিডেবল পাসপোর্ট হস্তান্তর করা হয়। এর আগে 2021 সালের জুনে খালেদা জিয়ার পাসপোর্ট নবায়নের উদ্যোগ নেওয়া হলেও সরকারের তরফ থেকে খালেদা জিয়ার হাতে পাসপোর্ট না দেওয়ার নির্দেশনা আসলে নবায়নকৃত পাসপোর্ট বাতিলও করা হয়। অসুস্থ থাকা ই পাসপোর্টের জন্য বেগম জিয়ার বায়োমেট্রিক নেওয়া সম্ভব হয়নি, তাই পুরনো এমআরপি নবায়ন করে দেওয়া হয়েছে। এই পাসপোর্টে মেয়াদ রয়েছে 5 বছর। সরকার পতনের পর দেশে দখলের যে নৈরাজ্য চলছে তা চলতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি করেছেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক। দুপুরে দলের নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলনে নব্য লুটপাটকারীদের বাংলার মাটি থেকে উৎখাত করাই অন্যতম কাজ বলে মন্তব্য করেন তিনি। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকার গঠন বিলম্ব হচ্ছে বলে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হচ্ছে জানিয়ে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি করেন নুরুল হক। ঘর পোড়ার মধ্যে যারা আলু পোড়া খেতে চায় এদের ভিডিও রাখুন। ইন্টারিম গভর্নমেন্ট হইলে বিচারের মুখোমুখি তাদের হতে হবে। ভাবছে যে কি সরকার এরা গঠন করে বলাইছে যারা লুটপাট করছে, এমপি হয়ে গেছে, মাস্তান হয়ে গেছে, গুন্ডা হয়ে গেছে, এখনই মার্কেট দখল, আর একজনের ফ্ল্যাট দখল,
আরেকজনের টেলিভিশন চ্যানেল দখল, আরেক সাংবাদিককে মাইরা হাউস থেকে বের করে দেওয়া, এই নৈরাজ্য আমরা চাই না। সম্প্রীতির বাংলাদেশ চাই, একটা সহনশীল সমাজ চাই, একটা গণতান্ত্রিক মূল্যবোধের সমাজ চাই। শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে 3 বাহিনী প্রধান এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বঙ্গভবন প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানায়। অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক করেন 3 বাহিনী প্রধান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 জন শিক্ষক এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 13 সমন্বয়ক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে নোবেল বিজয়ী ব্যক্তিত্ব অধ্যাপক ডক্টর ইউনূসকে প্রধান করে একটি অন্তর্বর্তীকালীন সরকারের গঠনের প্রস্তাব করা হয়। সংবাদে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে নিজের রানিং মেট হিসেবে টিম ওয়ালসকে বেছে নিয়েছেন ডেমোক্র্যাট দলের প্রার্থী কামালা হ্যারিস। স্থানীয় সময় মঙ্গলবার কামালা তার রানিং মেট বা তার ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থীর নাম ঘোষণা করেন মিনেসোটা রাজ্যের গভর্নর ও হাই স্কুলের সাবেক শিক্ষক টিম ওয়ালস। রানিং মেট টিম ওয়ালস ও কামালা হ্যারিস নিজেদের প্রথম যৌথ নির্বাচনী সভায় বিরোধী দলীয় প্রার্থী ডোনাল্ডকে আক্রমণ করেছেন। এদিন টিম ওয়ালস দেশের প্রতি রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্পের অঙ্গীকার ও হোয়াইট হাউসে তার আগের রেকর্ড নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন ডোনাল্ড ট্রাম্প জনসেবার চাইতে নিজেকে নিয়েই বেশি ব্যস্ত। অলিম্পিক প্রসঙ্গ। অলিম্পিকের 11তম দিন শেষে পদক তালিকার শীর্ষে যুক্তরাষ্ট্র। 24টি স্বর্ণ, 31টি রৌপ্য ও 31টি ব্রোঞ্জ সহ মোট 86 পদক আছে দেশটির। 22 পদক নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে চীন। দেশটির নামের পাশে আছে 59 পদক। 14টি স্বর্ণ সহ মোট 35 পদক নিয়ে 3 নম্বরে আছে অস্ট্রেলিয়া। ফ্রান্সের নামের পাশে 13টি স্বর্ণ সহ 48 পদক। এছাড়া 12 স্বর্ণ সহ 46 পদক নিয়ে 5 নম্বরে ব্রিটেন। কোরিয়া ও জাপান সমান 11টি করে স্বর্ণপদক নিয়ে আছে 6 ও 7 নম্বরে। দুপুরের সংবাদ এ পর্যন্ত। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। জেলা সংবাদ বিকেল 5:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।